আমরা যে বিশ্বকাপ খেলতে পারলাম না সেটার আক্ষেপ বলি বা সেটার রেশ এখনো আছে। যারা ওই সময় সরকারে ছিলেন এবং তারা এইটাকে ক্যাপিটালাইজ করে বাংলাদেশে সস্তা পপুলারিটি পাওয়ার একটা চেষ্টা করেছিল। সালমান আগা গতকাল আসলে বাংলাদেশকে যে একটা মাইন্ড গেম খেলার চেষ্টা তিনি করেছেন যে বাংলাদেশ সাহসী হতে পারবে কিনা, তার মনে হয় না বাংলাদেশ সাহসী হবে। দর্শক, যেমনটা দেখছিলাম ঢাকা টেস্টে জয়ের জন্য দু দলই লড়ছে বাংলাদেশ পাকিস্তান। তবে তার আগে আমরা দেখতে পেলাম যে তামিম ইকবাল ইন্ডিয়ান এক্সপ্রেসকে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে আসলে আবারও উঠে এসেছে বাংলাদেশের বিশ্বকাপ না খেলার ইস্যুটা। এ নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী। সেকান্দার আলী, শুভ সকাল। কিছু কিছু জিনিস হয় যে শেষ হয়েও হয় না, শেষ ব্যাপারটা এরকম, মানে আমরা যে বিশ্বকাপ খেলতে পারলাম না সেটার আক্ষেপ বলি বা সেটার রেশ এখনো আছে। এবং তামিম ইকবাল গতকাল যে ইন্টারভিউটা দিয়েছেন সেখানে বলেছেন যে নিরাপত্তা শঙ্কা, মানে যেটাকে পুঁজি করে এই ঘটনাটা ঘটানো হলো সেটা আসলে কখনো ছিলই না। এবং তিনি ওই সময়টাতেও কথা বলেছিলেন, যার জন্য তাকে ভারতের দালাল এইটাও শুনতে হয়েছিল তাকে। তো কি মনে হয় আসলে যে এই যে নিরাপত্তা শঙ্কা ছিল না, এরপরে আমরা যারা আসলে নিরাপত্তা শঙ্কা ছিল বলে যায়নি, বাংলাদেশকে পাঠায়নি, তারাও একসময় আবার সেই ঘটনাকে অস্বীকার করেছে যে তারা আসলে দায়ী না এই ব্যাপারে। আপনার আসলে কি মতামত? দেখুন, এখানে পুরোটাই রাজনীতি ছিল এবং যারা ওই সময় সরকারে ছিলেন এবং তারা এইটাকে ক্যাপিটালাইজ করে বাংলাদেশে সস্তা পপুলারিটি পাওয়ার একটা চেষ্টা করেছিল, যার ফলে তারা নিরাপত্তা সংখ্যাকে হাজির করেছেন। আসলে ইগো থেকে বিষয়টা করেছে। মুস্তাফিজকে কেন বাদ দেওয়া হলো? ঠিক আছে, কলকাতা নাইট রাইডার্স যেটা রয়েছে, কলকাতা নাইট রাইডার্স চেষ্টা করলে অন্যভাবে বিষয়টাকে অনেক মিউচুয়ালি এটা শেষ করতে পারতো। সেটা বলতে পারতো যে মুস্তাফিজকে যেহেতু এইরকম একটা ঝামেলা হয়েছে, সেই কারণে তোমার সঙ্গে আমাদের আন্ডারস্ট্যান্ডিং নেক্সট ইয়ারে বা নেক্সট টাইমে আমরা তোমাকে পিক করে নেব। তো সেটা না করে যখন মিডিয়াতে এটাকে ইস্যু বানিয়েছে, পরবর্তীতে যেটা তারা ডিক্লেয়ার করে দেওয়ার পরই বিষয়গুলোকে বাংলাদেশ সরকার পিক করেছে। কারণ বাংলাদেশ ওই সময় যারা অন্তর্বর্তী সরকার ছিল তারা একটা ব্যর্থ সরকার ছিল এবং ব্যর্থ থাকার ফলে যেটা হয়েছে, নিজেদের অনেক কিছু আড়াল করার জন্য ভারত বিদ্বেষটাকে পুঁজি করেছে ক্যাপিটালিস্ট, যেই কারণে নিরাপত্তাহীনতাকে সামনে এনেছে। যদিও আইসিসি যেটা করেছে, কানাডার একটা নিরাপত্তা সংস্থা রয়েছে যারা সারা বিশ্বে নিরাপত্তা ঝুঁকি বা এসব বিষয়গুলো নিয়ে কাজ করে এবং তারা কিন্তু অ্যাসেস করেছে এখানে বাংলাদেশ দলের জন্য আদৌ কোনো নিরাপত্তা ঝুঁকি ছিল না। বিকজ অফ আপনি জানেন যে অলওয়েজ ওই সময় মেডিকেল ভিসা নিয়ে বাংলাদেশিরা সবসময় ভারতে যাতায়াত ছিল এবং কখনোই বন্ধ হয়নি। এই যে 5 আগস্টের পরে সাময়িক কয়েকদিন বন্ধ ছিল, তার পরবর্তীতে কিন্তু সব কিছুই মেডিকেল ভিসা অন্তত ছিল। এবং যদি তাই হতো তাহলে বাংলাদেশের একজন লোক তো যেতে পারতো না বা ফিরে আসতে পারতো না, ব্যবসা বাণিজ্য সবই যখন টিকে ছিল। পুরোটাই ছিল একটা রাজনীতি এবং সেটা তামিম ইকবাল যেটা বলেছে সেখানে আসলেই নিরাপত্তা ঝুঁকি ছিল না। যারা বলেছেন তারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য বলেছেন। এখন আপনার এখানে একটা তদন্ত করে কমিটি হয়েছে গতকালকে, বিশ্বকাপে কেন গেল না ফ্যাক্ট ফাইন্ডিংস খুঁজে একটা অ্যানালাইসিস দেবে এবং সেটা থেকে ভবিষ্যতে নেবে। এবং আমরা জানি যে এইটার যারা অন্যায় কাজটা করেছে তাদের এটা ফিরে আসবে না এবং তাদের বিচারও হবে না, কারণ তাদের বিচার করতে যাবে না। আসিফ মাহমুদ সদ, আজিব নজরুলের বিচার কেউ করতে যাবে না, কিংবা ডক্টর ইউনূস যদি সরাসরি নির্দেশ দিয়ে থাকেন তারও কেউ বিচার করতে যাবে না, কারণ তিনি এখন ভিভিআইপি প্রোটোকলে এই বাংলাদেশে বহাল তবিয়তে আছেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখানে তিনি যেটা করেছেন, বাংলাদেশে একটা ড্যামেজ করে দিয়েছেন। বাংলাদেশে তামিম ইকবাল যেটা বলেছেন, ভারত বাংলাদেশে এলে অনেক দর্শক হয়, দিস ইজ ট্রু। এবং ভারত সারা পৃথিবীতে যেখানেই ক্রিকেট খেলে সেখানেই তার দর্শক থাকে এবং তার মার্কেটিংটা অনেক বেশি ফ্ল্যারিশ করে। নিশ্চয়ই, মানে এটা তো বিশ্বকাপে খেলতে পারেনি যে ক্ষতি, সেটা আমরা বলি যে এটা একটা অপূরণীয় ক্ষতি। হয়তো ফ্যাক্ট ফাইন্ডিংস হবে, অনেক কিছুই খুঁজে পাওয়া যাবে, তাতে আসলে ক্রিকেটাররা যেটা মিস করে গেল সেটা তো আসলে আর ফিরে আসবে না। তামিম ইকবাল অনেক কথাই বলেছেন এবং তিনি যেটা বলেছেন, এই সম্পর্ক এখন নতুন করে যদি করতে চায় তাহলে সিরিজ হতে পারে সব থেকে বড় সমাধান। আপনার কাছে মনে হয় যে সিরিজ হওয়ার তো আমরা কথা শুনি, কিন্তু আসলে পরে দেখা যায় আসলে হয় না, পিছিয়ে যায়, যে এটা আসলেই একটা বড় সমাধান? ভারতের সঙ্গে আগে কখনোই এরকম ঘটনা ঘটেনি এবং এই যে গত 24 সালে যে আগস্টের ঘটনার পর থেকে, সরকার পতনের পর থেকে এই ঘটনাগুলি করছে। কারণ হচ্ছে তারাও নিরাপত্তা শঙ্কায় ছিল এবং এখানে আসলে তাদের ওপরে কি রিয়াকশন হয়, কারণ এখানে তো একটা সিচুয়েশন ছিল এবং তারা না আসার পেছনে তাদের রাজনৈতিক টানাপোড়েন চলছিল দু দেশের মধ্যে, সেটাও একটা প্রভাব ফেলেছে, যে কারণে ভারত আসেনি। এবং আমার দৃঢ় বিশ্বাস এই নির্বাচিত সরকারের সময় ভারত আগামী জুলাইতে এখানে সফর করবে, জুলাই আগস্টে যে সফরটা রয়েছে সেই সফরটা তারা করবে এবং সেইটার মধ্য দিয়ে ভারতীয় বাংলাদেশের ক্রিকেটের যে সম্পর্ক সেই সম্পর্কটা ডেভেলপ করবে। অলরেডি অন্য স্পোর্টসে কিন্তু একটা সম্পর্ক তাদের ওখানে রয়ে গেছে, অলরেডি বাংলাদেশ শুটিংয়ের প্লেয়ার ওখানে খেলে এসছেন, ফুটবলে মেয়েরা খেলতে যাচ্ছে সাফ। তার আগেই তো আমরা বিশ্বকাপ খেলেছি, এই ওয়ানডে বিশ্বকাপ খেলেছি, নারী বিশ্বকাপ, কিন্তু পরবর্তীতে সেইটা যতটা মানে বহুত তিক্ততায় পরিণত হয়েছে সেটা খুব খারাপ ছিল। এখন যেটা বললে রিলেশন ডেভেলপ করবে এবং এই ভারত বাংলাদেশে এলে বাংলাদেশের যে
এক সিরিজে যে পরিমাণে আয় হবে সেটা পুরো বছরের আয়ের একটা সমান, বিকজ অফ ভারত আসা মানে হচ্ছে তাদের প্রোডাক্টগুলো, তাদের যে স্পন্সরগুলো সেগুলি বাংলাদেশে আসা, যে কারণে সবাই আসলে তাকে চায়। আর আরেকটা জিনিস, বাংলাদেশের ক্রিকেটের এই অর্থনৈতিক উত্থানের পেছনে ভারতের অনেক অবদান। যে সময় কেউ খেলতো না, তার ত্রিদেশীয় সিরিজও খেলে দিয়ে গেছে বাংলাদেশকে, ওয়ানডে সিরিজ, ত্রিদেশীয় সিরিজ, এক্সট্রা সিরিজ, এশিয়া কাপ, অনেক কিছু দিয়েছে বাংলাদেশকে। এই সহযোগিতা না থাকলে 2014 সালে বিশ্বকাপ খেলতে পারতো না বাংলাদেশ আয়োজন করতে পারতো না, বিকজ অফ যখন শ্রীলঙ্কা এবং পাকিস্তান প্যাক্ট হয়েছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমিনুল ইসলাম বুলবুলরা ভুলে গিয়েছেন যে 2014 সালে যখন শ্রীলঙ্কা এবং পাকিস্তান প্যাক্ট হয়েছিল এখান থেকে বিশ্বকাপ সরিয়ে নেবে, সেই সময় কিন্তু এই সিনেভার্সন ছিলেন, সিনেভার্সন বাংলাদেশের পক্ষ নিয়ে এখানে এশিয়া কাপের আয়োজন করে দিয়েছে এবং বিশ্বকাপের আয়োজন করে দিয়েছে, যে কারণে বাংলাদেশ সফল হয়েছিল এবং এই ক্রিকেট বোর্ড লাভবান হয়েছিল এবং ক্রিকেটে আন্তর্জাতিকভাবে আমাদের একটা সম্মান বেড়েছিল। নিশ্চয়ই। আর আমরা সবসময় বলি প্রতিবেশীর সাথে তো আসলে ঝগড়া ঝামেলা যত দ্রুত আসলে মিটিয়ে নেওয়া যায় সেটা সব দিক থেকেই আসলে ভালো। নিশ্চয়ই আমরা চাই মাঠে খেলা ফিরুক, মানে ভারতের সাথে যখন ম্যাচ হয় সেটার তো অন্যরকম, এটার সাথে আসলে কোনো কিছু ম্যাচ করে না। নিশ্চয়ই সেটা আবার হবে, আমরা দেখতে পাবো। আমরা যদি একটু টেস্টের দিকে চলে যাই পাকিস্তানের বিপক্ষে, সেটাও একটা এক্সাইটিং, মানে পাকিস্তানের সাথে বাংলাদেশ যখন খেলে সেখানেও একটা রাইভালরি তো থাকে। সালমান আগা গতকাল আসলে বাংলাদেশকে যে একটা মাইন্ড গেম খেলার চেষ্টা তিনি করেছেন যে বাংলাদেশ সাহসী হতে পারবে কিনা, তার মনে হয় না বাংলাদেশ সাহসী হবে। এই যে তিনি একটা ট্রাই নেওয়ার চেষ্টা করেছেন যে বাংলাদেশ সকালবেলা এসে খুব অ্যাটাকিং খেলবে, তারা অল আউট করে দেবে, এরকম একটা ব্যাপার। কি মনে হয় বাংলাদেশকে সাহসী ভূমিকায় দেখতে পাবেন কিনা, নাকি আসলে বাংলাদেশের আজকে আসলে ইন্টেনশনটা কি হওয়া উচিত? বাংলাদেশের ফার্স্ট আউটটা কেমন যায়, প্রথম ঘন্টা যদি বাংলাদেশের যে জুটিটা রয়েছে মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত, তারা যদি টিকে যান এবং তা একটা ভালো স্কোর দিতে পারেন, তাহলে হয়তো আপনার পুরো সেশনটা খেলে, বাকি যেহেতু 98 ওভার খেলা হওয়ার কথা আজকে, আর খেলা হবে প্রথম সেশনটা 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা মানে হচ্ছে আপনি 15 মিনিট আর বেশি পাচ্ছেন, কয়েক ওভার বেশি হচ্ছে, ফলে এখান থেকে যেটা হবে সেই পুঁজিটা যদি আপনি 100 রান যোগ করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য এনাফ টু মানে ডিফেন্ড। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের বোলিং লাইন আপ যেটা রয়েছে সেটা হচ্ছে পরের 2 সেশনে যদি চান্স নিতে হবে, এটা এর মানে নয়, এই নয় যে আপনি 260 চান্স নিতে হবে। এখন কি জরুরি, লাস্ট দিনে আমরা চলে এসেছি যে আসলে বাংলাদেশ কি জয়ের জন্য লড়বে নাকি টেস্ট ম্যাচটা বাঁচাতে চাইবে, মানে ফার্স্ট সেভ, মানে প্রত্যেকটা মানুষ কি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো প্রিভেনশনটা হচ্ছে যে আপনি ম্যাচটা হারবেন না, সেই পরিমাণ স্কোর যদি আপনি করেন পাকিস্তান চেস করতে পারবে না, এই জায়গায় পৌঁছাতে হবে। সেজন্য কি করতে হবে, আপনাকে একটা সেশন অন্তত পুরো খুব ভালো ক্রিকেট খেলতে হবে এবং সেখান থেকে অনেক স্কোর করতে হবে, এবং সেটা কিন্তু বাংলাদেশ করবে এবং সেই স্ট্র্যাটেজি নিয়েই খেলবে। আপনার যদি সালমান আগা যেটা বলেছে পিঞ্চ করা, যে একটু উস্কে দেয়া, যে তুমি ছেড়ে দাও আমি তোমাকে পিটিয়ে ম্যাচ জিতে নেই, সে সুযোগ নেই বাপু, তোমাকে ঠিকই বাংলাদেশ বুঝে শুনেই খেলবে। এবং পরের 2 সেশনে যেটা হবে, তারা যদি অ্যাটাকিং খেলতে যায় তারা অনেক ডিফেন্সিভ হবে। বাংলাদেশে যদি তাইজুল ইসলাম এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং তিনি যদি আউটস্ট্যান্ডিং বোলিং করতে পারেন, এবং মেহেদি হাসান মিরাজও অপর প্রান্ত থেকে পেসার রয়েছেন, তারাও যদি সবাই মিলে যদি একটা কমপ্লিট ডেলিভারি দিতে পারেন, তাহলে আমার ধারণা বাংলাদেশ পাকিস্তানের উপরে প্রচণ্ড চাপ তৈরি করতে পারবে। সেটা 300 স্কোর হতে হবে, ফোর্থ ইনিংসে 300 রান এই উইকেটে চেস করা ভেরি টাফ। তবে 30 থেকে 40% বৃষ্টি রয়েছে, যদি বৃষ্টি হানা দেয় তাহলে ধরেন টেস্ট ফিনিশড। নিশ্চয়ই গতকাল দুপুরে আসলে বৃষ্টিটা না হলেও লাঞ্চ ব্রেকে যে বৃষ্টিটা হলো সেটাই তো আসলে ম্যাচটাকে অনেকটা ভাসিয়ে ওই বৃষ্টির কারণে যেটা হয়েছে, এমন হতে পারতো যে বাংলাদেশের বিপক্ষ চলে যেতে পারতো, আবার বাংলাদেশের পক্ষে থাকতে পারতো, আবার পাকিস্তানে বলতে পারে আগের দিন যদি বৃষ্টি না হতো তাহলে আমরা যে ছন্দে ছিলাম সেই ছন্দ ক্যারি করে আমরা এটাকে 500 রানে নিয়ে যেতে পারতাম। তো এরকম আক্ষেপ তো থাকবেই, এটা প্রকৃতির উপর আসলে কারো হাত থাকে না, এবং বাংলাদেশ যেভাবে খেলছে আসলেই আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলছে। তবে এটাকে আরো এইরকম উইকেটে যখন আরো বেশি খেলবে তখন আপনার অভ্যাসটা আরো ভালো তৈরি হবে, এবং তখন যে কোনো দলকে নিশ্চয়ই, কারণ এতদিন পরে টেস্ট খেলতে নেমেছে, সেই দিক থেকে আসলে আমাদের যেটা আসলে ভয় কাজ করে যে বাংলাদেশ আসলে 5 দিনের টেস্টটা 5 দিনে নিয়ে যেতে পারবে কিনা, ব্যাটাররা পারফর্ম করতে পারবে কিনা, সেই জায়গাটায় শঙ্কা আসলে তারা উড়িয়েই দিয়েছে। মুমিনুল হক ভালো ব্যাটিং করেছে, টানা তিনি 50 করেছেন, কিন্তু তারপরেও তার ব্যাটিং নিয়ে অ্যাপ্রোচ নিয়ে অনেক কথা উঠছে। এর প্রথম ইনিংসে মুশফিকের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে কথা উঠেছে যে তারা খানিকটা বোধহয় বেশি ডিফেন্সিভ, বা এখনকার সময় যেভাবে টেস্ট খেলা উচিত সেভাবে হয়তো খেলছেন। আপনার কাছে আসলে এই ব্যাপারে কি বিশ্লেষণ আছে? দেখেন, যদি টপ অর্ডার 2 জন ব্যাটসম্যান যদি খুব দ্রুত আউট হয়ে যায়, তারপরে যারা আসেন তাদের একজনকে আপনার উইকেট অ্যাঙ্কর রোল প্লে করতে হয়, এবং সেইটা যখন আপনার নাজমুল হোসেন শান্ত অ্যাটাকিং গিয়েছে তখন মুমিনুল হক ডিফেন্সিভ একটা মুড নিয়েছে, এবং ওইটা যদি না করতো, দুজনেই
মানে আক্রমণাত্মক হলে যেটা হতো সেটা হলো যে উইকেট পড়ে যাওয়ার, জুটি ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতো। দেখুন পাকিস্তান যে 380+ রান করেছে সেটাও কিন্তু সম্ভব হয়েছে তাদের 3টা পার্টনারশিপ হয়েছে, যেটা 100 পার্টনারশিপ। তো এই কারণে বাংলাদেশও নাজমুল হোসেন শান্ত যদি জুটি না করতে পারে বাংলাদেশের স্কোর আসলে বড় হবে না। এখন তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আপনি বললেন যে এটা স্লো খেলেছেন, দ্যাট ইজ ট্রু, কিন্তু টেস্ট ক্রিকেটে কাউকে না কাউকে এরকম খেলতে হবে। এবং টেস্ট ক্রিকেট তাদের যে স্ট্রাইক রেট আমরা দেখি 54 না মমিনুলের, সেটা কিন্তু একেবারে খারাপ না, খুবই ভালো, যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো না, খুবই ভালো। তো সেই জায়গায় যেটা হচ্ছে যে আমরা যেটা বুঝি একটা পার্টিকুলার টেস্টে হয়তো একটু স্লো খেলেছে, কিন্তু সেটা হয়তো কার্যকারণ ছিল তিনি স্লো না খেলে আরেকজন অ্যাটাকে যেতে পারতো না, দুজনেই আক্রমণাত্মক হলে ওই রকম মুড তৈরি হতে হবে, T20 বা ওইরকম উইকেট হতে হবে। আর এই উইকেটে ওইভাবে গেলে উইকেট পড়ে যেত। আরেকটা যেটা বল, মমিনুলকে সাধুবাদ বা ধন্যবাদ জানাই, তিনি তৃতীয় ব্যাটার হিসেবে 5000 রান করেছেন টেস্টে, যেটা হচ্ছে হয়তো অতি শীঘ্রই তামিম ইকবালকে তিনি পিছনে ফেলবেন, তখন দ্বিতীয় হয়ে যাবেন। একটা সময় মুশফিককে পিছনে ফেলে তিনি 1 নম্বর হবেন, কারণ তিনি বাংলাদেশের সবচেয়ে মানে এফেক্টিভ একজন টেস্ট ব্যাটার, এবং তার অন্য 2 ফরম্যাটে খেলা হয় না। সো তার জায়গা থেকে এটা ঠিক আছে। মুশফিকের কথা যেটা বললেন এই সিচুয়েশনে, এখন আজকে কি করে সেটা হলো ইম্পর্টেন্ট। আজকে যদি মানে ডিফেন্সিভ খুব মুডে চলে যায় তাহলে মনে করতে হবে যে বাংলাদেশ আসলে নেগেটিভ ক্রিকেট খেলছে। যেটা শান্ত তো আছে, শান্তকে নিয়ে কি বলবেন? তিনি ক্যাপ্টেন্সি করছেন এবং তিনি সবসময় বলছেন তিনি এই মুহূর্তটাকে খুব এনজয় করছেন, এবং সেটা তার পারফরমেন্সেই দেখা যাচ্ছে। এবং টানা ব্যাট করা, সেটা আসলে আমরা কখনোই মানে আমরা এক্সপেক্ট করি, কিন্তু আসলে হয় না। দেখা যায় প্রথম ইনিংসে ভালো করলে পরের ইনিংসে হয় না, কিন্তু শান্তর বেলায় আমরা অন্যরকম দেখতে পাচ্ছি, তিনি দারুণ পারফর্ম করছেন। শান্ত হচ্ছে যে যখন ওয়ানডে ক্যাপ্টেন্সি হারালো তারপর থেকে কিন্তু বারুদ তিনি একেবারে নিজের ব্রেনের মধ্যে টেস্ট ক্রিকেটটাকে একেবারে গেঁথে নিয়েছেন। আসল টেস্ট ক্রিকেটটাই তিনি খেলেন, এবং তার আন্তর্জাতিক অভিষেক টেস্ট ক্রিকেট দিয়ে 2017 সালে, সেটা হলো নিউজিল্যান্ডে। তো সেই জায়গা থেকে মাঝখানে অনেকদিন তিনি খেলতে পারেননি, অন অ্যান্ড অফ ছিলেন, কিন্তু টেস্ট ক্রিকেটে তার পারফরমেন্সটা সবচেয়ে বেটার। এবং এই ছন্দে যদি তিনি খেলতে থাকেন তাহলে সবার রেকর্ডে ভেঙে দেওয়া সম্ভব তার পক্ষে। 40টা টেস্ট হয়েছে, তিনি অনেক ভালো ক্রিকেট খেলেছেন। এই যে টানা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি জানেন, তার মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটে একটা পরিবর্তন আসতে পারে, অন্য ব্যাটারদের একটা রোল মডেল হতে পারে। তিনি যতগুলি 50 করেন, 50-র পরে গিয়ে এটাকে 100 নিয়ে তার যান। কনভার্সন রেট খুবই ভালো। তিনি যদি এটাকে 100টাকে যেদিন 200 নিয়ে যেতে পারবেন, সেদিন মনে করেন অন্যদের জন্য এটা ইন্সপায়ার হিসেবে কাজ করবে। এবং 200কে কোনো একদিন তিনি যেদিন 300 নিয়ে যেতে পারেন, সেটা মাইল ফলক, এবং পরবর্তীতে কোনো ব্যাটার এসে ঠিকই 300 করে দেবে, 400 করে দেবে। যখন এরকম উন্নতিটা হবে, বাংলাদেশ টেস্ট ক্রিকেট এখন টেস্ট দলটা খুবই অভিজ্ঞ, এবং তারা বিশ্ব যতগুলি টেস্ট দল রয়েছে তাদের মধ্যে বাংলাদেশের ব্যাটিং সাইড ওয়াইজ খুবই অভিজ্ঞ, কিন্তু বোলিং ওয়াইজ এখনও ইনএক্সপেরিয়েন্স বিকজ অফ 10-12 টেস্ট ম্যাক্সিমাম পেস বোলার খেলেছেন, এবং 15-20 টেস্ট খেলেছেন, আজকে নিয়মিত খেলেন না। আর তাইজুল ইসলাম এখানে ব্যতিক্রম, বাঁহাতি স্পিনার, তিনি কিংবদন্তি বাংলাদেশের স্পিনের দিক দিয়ে, যদিও আনফর্চুনেটলি তার হাইপটা, তামিম অনেক সময় বলে থাকেন তার হাইপটা ওই রকম হয় না, যতটা এক্সপোজার তার পাওয়ার কথা হয়তো তিনি সেটা পান না, কারণ তিনি আবার মিরপুর ছাড়া খুব একটা সুযোগও পান না, সেটাও আমরা দেখতে পাই। এবার তাজুলের পারফরমেন্স কেমন দেখছেন এবারের সিরিজে? মিরাজকে আমরা যতটা এফেক্টিভ মনে করছি, বা তিনি যতটা ব্রেইন কাজে লাগিয়ে বোলিং করছেন, তাইজুল সেটা পারছেন কিনা? তাইজুলের অপরচুনিটিগুলো একটু কম আসছে, তার কারণ হচ্ছে যে আপনার লেফটি ব্যাটসম্যান অনেক বেশি, এবং সেই জায়গায় মেহেদী হাসান মিরাজ অনেক বেশি এফেক্টিভ ছিলেন, এবং তিনি চতুর বোলার, মানে বুদ্ধিমান বোলার, যেটা আমি চতুর বলবো না, নেগেটিভ অর্থ, কিন্তু তার বুদ্ধি খাটিয়ে তিনি যেভাবে উইকেটগুলি নেন, এবং তার যে আউট করার, উইকেট রান কম দেওয়ার, এবং এই যে রান করার এই যে তাড়না, তার ভিতরে যে লড়াইটা, সেই লড়াইয়ে তিনি আসলে সবসময় জয়ী হন। এই যে 5 উইকেট পেলেন 14তম বারের মতো, এটা কিন্তু বিরাট একটা অর্জন। এবং বাংলাদেশের মেহেদী হাসান মিরাজই কিন্তু প্রধান শত্রু হয়ে উঠেছিলেন পাকিস্তান দলের জন্য। পাকিস্তানকে 400 নিচে যে আপনি অল আউট করতে পারলেন, তা শুধু মেহেদী হাসান মিরাজ, সঙ্গে আপনার বৃষ্টিটা একটু এফেক্টিভ ছিল। তো সব কিছু মিলিয়ে আসলে বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্ট কেউ না কেউ কিন্তু সারা জীবনই আপনার আউটপুট দিয়ে এসেছে। তো এই ম্যাচে সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্ট যখন তৈরি হবে, তখন আমার দৃঢ় বিশ্বাস যে তাইজুল তার জায়গা থেকে খুব ভালো করবেন, এবং মেহেদী হাসান মিরাজ। আজকে তো 5 নম্বর দিন, আজকে আসলে অনেক কিছুই হতে পারে। দেখা খুবই ছোট্ট করে জাস্ট এক লাইনে জানতে চাইবো, বাংলাদেশ জিতবে নাকি হারবে, না ড্র, কি হবে? ড্র তো আপনি অবভিয়াস হয়ে আছে, কিন্তু সেই জায়গা থেকে বাংলাদেশ এখন জেতার একটা চান্স নিতে পারে। বাংলাদেশ যদি 300 করতে পারে এবং পরবর্তীতে অ্যাটাকিং গেলে বাংলাদেশ জেতার পসিবিলিটি 90%। নিশ্চয়ই, আমরাও তাই চাই যে পাকিস্তানকে বাংলাদেশ হারিয়ে দিক ঘরের মাটিতে। সেকেন্দারি, অসংখ্য ধন্যবাদ থাকার জন্য।